মেজকা আর মেজমার প্ল্যান শুনে নিয়ে অদ্ভুত কাণ্ড করলো কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় এভিকে নিয়ে বাড়াবাড়ি শুরু করে দিয়েছে সবাই মিলে। বিশেষ করে ম্যান্ডি কি পোশাক পরবে, এভি কি বলবে, সব কিছুই ডিসাইড করে দিতে থাকে। আর এর মধ্যেই তখনই প্র্যাডি বলে, হ্যাঁ রে, তুই এবার নার্ভাস টার্ভাস হয়ে যাবি রে তো। এভি তখন বলেন, না আমি এত কাঁচা কাজ করি না, আর সব থেকে বড় কথা এরকম অনেক কিছুই আমি আগেও সামলেছি, তাই নার্ভাস হতে যাব কেন? এটা কি আমার প্রথমবার নাকি যে আমি নার্ভাস হব? এরপর প্রিয়াঞ্জলি শুরু করে দিয়েছে একটু ভাট বকা আর বলে, আচ্ছা দাদাভাই ধর, তোকে এই প্রশ্নটা করলো যে তুই সিঙ্গেল নাকি তুই ম্যারিড, কোনটা উত্তর দিবি? এর মধ্যেই কথা চলে এসেছে আর এই উত্তরটা শোনার জন্য কথাও দাঁড়িয়ে আছে। তখনই এভি বলে, তোর এসব আবার কি প্রশ্ন, চুপ করবি তুই? আর তখনই ম্যান্ডি বলে, কি আবার বলবে, অবশ্যই বলবে সিঙ্গেল। মিস গোবর দেবীর সাথে যেই বিয়েটা হয়েছিল সেটা তো একটা সাজানো গোছানো নাটক মাত্র, আর তো কিছুই না, তাই না? এর মধ্যেই কথা এসে বলে, এখানে হলুদ বাটা আছে, ভালো করে লাগিয়ে নিলে ভালো, মানে ব্যথাটা কমে যাবে। আর তখনই এই কথাটা শুনে এভি বলে, তুই লাগিয়ে দে, না হলে তো আবার পরে বলবি আমি লাগিয়েছি কি লাগাইনি। এরপর কথা নিজেই লাগিয়ে দিতে থাকে, আর যেটা দেখার পর ম্যান্ডি প্রচণ্ড রেগে যায় আর বলে, সত্যি আমি না এই বাড়াবাড়িগুলো আর নিতে পারছি না। এই কথা আসার পর থেকেই আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে। ওকে আমি এত সহজে ছাড়বো না, এমন একটা কাজ করতে হবে যেটাই ও জব্দ হয়ে যায়। এর মধ্যেই এভি বলে, হয়েছে হয়েছে, আর লাগবে না, শোন রেডি হয়ে নে, আমরা এখন বেরোবো। কথা বলে, বেরোবো মানে কোথায় যাব? এভি তখন বলে, এত কথা বলিস কেন, যাব হচ্ছে তোকে নিয়ে ডক্টর চেক আপে, বুঝেছিস? আজকে জানাটা দরকার যে তুই ফিট আছিস না ফিট নেই। এরপর কথা শাড়ি পরতে গেলে মনে মনে ভাবতে থাকে, কেন বারবার মনে হচ্ছে ওই সাধু বাবার হাতের ওই উল্কিটা স্বাভাবিক উল্কি না, ওটা আমি কারোর হাতে দেখেছি, কিন্তু মনেও করতে পারছি না, কেমন একটু অদ্ভুত টাইপের যেন লাগছে। এই বলে কথা আঁকতে শুরু করে দেয়। আর অন্যদিকে প্রান্তিক তার বাবা জয়দীপকে বোঝাতে থাকে, দেখো বাবা, তুমি এখন সবে পলিটিক্সে জয়েন করছো, এখন যদি তোমার কেরিয়ারে কোনো দাগ লেগে যায় না, তাহলে কিন্তু তুমি খুব সমস্যায় পড়বে। তুমি বরং এই কাজের দায়িত্বটা আমার হাতে দাও, আমি সবটা ঠিক করে করব। জয়দীপ বিশ্বাস বলে, বলছো আর যদি ঠিক করে উঠতে না পারো তখন? প্রান্তিক বলে, তখন তোমার যা শাস্তি দিতে হয় আমাকে দেবে, কিন্তু বিশ্বাস করো এই কাজটা আমাকে করতেই হবে, এটা আমারও সম্মানের প্রশ্ন। জয়দীপ বিশ্বাস তখন বলে, ঠিক আছে, এই কাজের দায়িত্বটা আমি তোমাকে দিলাম। ডাক্তার অমর্ত্য সাহার ওই মেডিকেল ক্যাম্পে যেন এই গুহ বাড়ির কোনো মেডিসিন পৌঁছতে না পারে, তার জন্য যা যা করতে হয় সবটাই তোমাকে করতে হবে। এটাই ধরে নাও তোমার পরীক্ষা, আমার ছেলে যে তুমি, তোমার যে একটা দম আছে সেটা প্রমাণ করে দেওয়ার সময়। প্রান্তিক তখন বলে, ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি সবটা এত সুন্দরভাবে করব যে তুমি বুঝতে পারবে, আর তুমি আমার প্রতি অন্তত ফিদা হয়ে যাবে। এই কথাটা শোনার পরেই জয়দীপ বিশ্বাস বলে, ঠিক আছে ঠিক আছে, অত বেশি কথা বলার কিছু হয়নি, আগে নিজেকে প্রমাণ করে দেখাও, তারপর বিশ্বাস করব। এর মধ্যেই কথা তো এঁকে ফেলেছে। আর তখন জুনি এসে বলে, কিরে কথা, তুই এখনো রেডি হসনি? শুনলাম অগ্নিদা নাকি তোকে নিয়ে বেরোবে। কথা বলে, এই শোন, বলছি তুই সাধু সন্ন্যাসীদের হাতে কখনো এইরকম আধুনিক উল্কি দেখেছিস? এরপরে কথার এইটা দেখার পরে, মানে আঁকাটা দেখার পরে জুনি বলে, এই উল্কিটা তুই কি করে জানলি? কথা বলে, সেদিন যখন আমি পাচক মশাইকে নিয়ে হোটেলে ফিরে যাই, তখন আমি এক সাধু বাবার হাতে এই উল্কিটা দেখি, যিনি কিনা আমাদের ওপর নজর রেখেছিল। উল্কির এই কথাটা শোনার পর আর আঁকাটা দেখার পরে ও বলে দেয়, জুনি বলে, এটা তো প্রান্তিকের হাতের উল্কি। এরপরেই জুনি বলে, দেখেছিস তো, ও আড়াল থেকে আমাদের সবার ওপরে নজর রেখে চলেছে, আমার কিন্তু খুব ভয় করছে রে। কথা তখন বলে, আরে এই উল্কিটা কি শুধু একজনের হাতেই আছে নাকি আরো কজনের হাতেও তো থাকতে পারে, তুই চিন্তা করিস না। কথা মনে মনে ভাবে, জুনিকে ভয় দেখানো যাবে না, তাহলেই জুনি ভয় পেয়ে যাবে, বাদবাকি কাজটা আমাকেই সামলাতে হবে। কথা বলে, আচ্ছা তুই এত ভাবছিস কেন বলতো, আমি তো আছি, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এরপর কথা রেডি হয়ে নিয়েছে আর অগ্নিকে বলে, পাচক মশাই শুনুন শুনুন, আপনার সাথে না আমার কথা আছে। আপনার হাতে ওই কাঁকড়া বিচিটা কামড়ে দিয়েছিল কি করে? তখনই অগ্নি বলে, আসলে আমার হাতে কেউ একজন এসে ডালা দিল, এক সাধু বাবা, আর বলল তুই নাকি তাকে দিতে বলেছিস। এরপর আমি যখনই ফুলের ডালাটা ধরি, তখনই ওর মধ্যে থেকে কাঁকড়া বিচি আমার হাতে কামড়ে দেয়। এটা তো একটা নর্মালি ব্যাপার, ফুলের মধ্যে এরকম পোকামাকড় থাকেই। তখনই কথা বুঝতে পারে, না এটা কোনো সাধারণ ব্যাপার না, এটা ওই প্রান্তিক বিশ্বাসের একটা চাল। ঠিক আছে, ওই প্রান্তিক বিশ্বাসকে এমন উচিত শিক্ষা দেব যে এরপর ভাববে আমার আর আমার শ্বশুরবাড়ির কারোর ক্ষতি করার কথা, ভাবতেও পারবে না।
এর মধ্যেই তখনই কথা রেডি হয়ে বেরিয়ে তো পড়েছে। ডাক্তারবাবুর কাছে চলে যায় অগ্নি। আর অগ্নি তখন বলে, কি রে, কী ভাবছিস বলতো? কথা বলে, শুনুন না পাচক মশাই, আপনি ডাক্তার চেক আপ করানোর পরে আমাকে বাজারে ছেড়ে দেবেন, আমি শতমূলী কিনে নিয়ে তারপর বাড়ি যাব। তখন অগ্নি বলে, আগে ডাক্তারবাবু ক্লিন চিট দিক, তারপরে দেখা যাবে। এরপর ডাক্তারবাবু এসে প্রেশারটা চেক করতে থাকে, সমস্ত কিছুই চেক করতে থাকে। আর অগ্নি জিজ্ঞেস করে, সব ঠিক আছে তো ডাক্তারবাবু? ডাক্তারবাবু বলে, হ্যাঁ সব ঠিকই আছে, ক্যালসিয়ামের ট্যাবলেটগুলো চলবে, অসুবিধার কিছু নেই। অগ্নি তখন বলে, মাথাটা ঠিক আছে তো? আর কথা বলে, হ্যাঁ। সব আপনি কি বলছেন? তখন ডাক্তারবাবু বলে, একদম সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অগ্নি তখন চেক আপ করিয়ে নিয়ে চলে যায় গাড়িতে। কথা বলে, আমাকে কিন্তু বাজারে নামিয়ে দেবেন। অগ্নি মনে মনে বলে, উফ, এই মেয়েটাকে নিয়ে যে কি করব না। শোন কথা, তোর যদি আবার কোনো রাস্তায় সমস্যা হয় না, কিন্তু এবারে নিতে আসবো না, হ্যাঁ, আমি খুব ভালো করে বলে দিলাম। তার মধ্যেই কথাকে নামিয়ে দিয়েছে বাজারে। আর কথা তখন বলে, আমি তাহলে যাই পাচক মশাই। পাচক মশাই বলে, ঠিক আছে, সাবধানে যা। আর এর মধ্যেই কথা তো হাঁটতে শুরু করেছে। একটু এগিয়ে গিয়ে দেখে মেজকা আর মেজো কাকিমণি দাঁড়িয়ে রয়েছে। মেজমা আর মেজকা দাঁড়িয়ে কি কথা বলছে, কথা আড়াল থেকে শোনার চেষ্টা করে। আর মেজকা তখন বলে, আচ্ছা তুমি এত চিন্তা করছো কেন? আমি তো বলছি সব কিছু দেখে নিচ্ছি, তারপরেও কি তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না? মেজমা তখন বলে, বিশ্বাসটা করব কি করে? বিশ্বাস আর ভরসা ইদানিং আর মানুষকে করে উঠতে পারি না। যা সমস্ত কাণ্ডগুলো হচ্ছে তার জন্য আমার অদ্ভুত লাগে মাঝে মধ্যে। এই গুহ বাড়িতে আমি আর থাকতে চাই না, বুঝতে পেরেছো? আমাদের নিজেদের জন্য, আমাদের নিজেদের ছেলেমেয়েদের জন্য আমাদেরকে সমস্ত কিছু আগের গুছিয়ে নিতে হবে। তোমার বাবাকে আমার খুব একটা বিশ্বাস হয় না। তখন মেজকা বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তো চেষ্টা করছি, দেখি কতদূর কী করা যায়। তুমি যেমনটা বলেছো আমি ঠিক তেমনটাই করেছি। তখন মেজকা বলে, চলো এবার এগোনো যাক নাকি? এবার মেজমা আর মেজকা এগোতে থাকে। সমস্ত কথা শুনে নিয়ে আস্তে আস্তে ওদের পিছন পিছন যেতে থাকে। তখন কথা মনে মনে ভাবে, এরা এখানে কি করছে? আর সব থেকে বড় কথা, কালকের ওই ব্যাপারটা নিয়ে আমার কেমন যেন মনের মধ্যে ডাউট হচ্ছে যে একটা বিপদ আসতে চলেছে। তার মধ্যেই মেজমা বলে, জানো তো, আমাদের মনে হচ্ছে কেউ ফলো করছে, বারবার পেছন ফেরে আর কথা তো এদিক ওদিক লুকিয়ে পড়ছে। এরপর অনেকক্ষণ পরেই মেজমা একটু তাক করে ধরে ফেলেছে কথাকে। আর বলে, কি ব্যাপার কথা, তুমি এখানে কি করছিলে? কথা তখন বলে, আমি আর কি করব, আমার এখানে কিছু কাজ ছিল তাই এসেছি। মেজকা আর মেজমাকে দেখেই সন্দেহ করেছে কথা। আর বলে, আরে আমি শতমুড়ি কিনতে এসেছি, তোমরা যে আমাকে কি ভাবো না, বাড়িতেই যাচ্ছিলাম, চলো বাড়ি যাই, বলেই কাটিয়ে দেয় সব কিছু। এরপরে দেখা যায় যে ট্রাক দুটো, যেই ওষুধ ভর্তি ট্রাক যাওয়ার কথা ছিল সেটাকে সরিয়ে দিয়েছে প্রান্তিক। আর তার মধ্যেই দাদুর কাছে ফোন এসেছে যে ট্রাক এখনও পৌঁছায়নি, কিন্তু ট্রাক যে পৌঁছে যাওয়ার কথা এত তাড়াতাড়ি এতক্ষণে, সেটা বুঝতে পেরে গেছিলো দাদু। আর বুঝতে পারে কেউ একটা বড়সড় ষড়যন্ত্র করেছে। প্রান্তিক, ম্যান্ডি আর মেজমা তিনজন মিলে গুহবাড়িকে এখন কাত করার চেষ্টা করছে। আর যেটা কথা মেনে নেবে না, উল্টে কথা চেষ্টা করে যাচ্ছে কি করে কর্তা দাদুকে ঠিক করা যায় আর ওষুধগুলো ক্যাম্পে ঠিক সময় পৌঁছে দেওয়া যায়।